দেখো পরীক্ষার সময় তোমাদেরকে কিরকম প্রশ্ন দিয়ে দেবে, স্টাডি দ্য ফলোইং সেন্টেন্স, কাম অ্যান্ড মিট মি ইন মাই অফিস, হুইচ পার্ট অফ স্পিচ ইজ মি। এবার এই পার্ট অফ স্পিচের প্রশ্নগুলোতে আমাদের বেশি সময় লাগালে চলবে না, কারণ আমাদের অঙ্ক বা রিজনিং একটু করে করে দেখতে হবে, হিসাব করে দেখতে হবে, ক্যালকুলেশনের ব্যাপার আছে, সেখানে আমরা সময়টা দেবো, এইখানে সময়টা বাঁচাবো। তাই কিভাবে সময় বাঁচিয়ে ট্রিকের মাধ্যমে, টেকনিকের মাধ্যমে আমরা সঠিক উত্তরটা বার করতে পারবো, সেটাই কিন্তু আজকের ক্লাসে ডিটেলসে আলোচনা করতে চলেছি শুধুমাত্র তোমাদের জন্য। তাই ভিডিওটা তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখতে হবে, তাহলে কিন্তু পুরো জিনিসটা শিখতে পারবে। তাহলে চলো দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের এই ধামাকেদার ক্লাস। দেখো শুরুতেই তোমাদেরকে বলে দিয়েছি যে আমরা ট্রিক এবং টেকনিকটা কিন্তু শিখে নেব। তো এইখানে বলেছে কাম অ্যান্ড মিট মি ইন মাই অফিস। এবার একটা কথা, এই যে মি এটা কি, আমরা ছোটবেলা থেকে জানি, এইটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই, এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। এই মিটা হচ্ছে প্রোনাউন, ঠিক আছে, মিটা হচ্ছে প্রোনাউন। কিন্তু এইখানে যদি এমন কোনো শব্দ দিত যেটা আমাদের অচেনা, সেটা আমরা কিরকম ভাবে চিনতাম? দেখো বলেছে কাম, কাম মানে হচ্ছে আসা, মানে এদিকে আসতে বলছে, কাউকে অর্ডার করছে, নির্দেশ দিচ্ছে। কাম অ্যান্ড মিট, তার মানে কাম মানে হচ্ছে আসা, এটাও একটা ভার্ব, এবং অ্যান্ড দিয়ে যেহেতু মিট যুক্ত রয়েছে, অ্যান্ড দিয়ে দুটো একই টাইপের শব্দ যুক্ত থাকে, তাহলে কাম যদি ভার্ব হয় মিটটাও ভার্ব, কাম যদি ভার্ব হয় মিটটাও ভার্ব, ঠিক আছে। তাহলে মিটের পরে মি বসেছে, তাহলে এখানে মিটের পরে বা যে কোনো ভার্বের পরে সব সময় হয় নাউন বসবে, না হলে প্রোনাউন বসবে। তাহলে মি এর মাধ্যমে কি কারো নাম বোঝাচ্ছে না? কারো নাম বোঝাচ্ছে না, তাহলে মিটা হয়ে যাবে আমাদের এখানে প্রোনাউন। যদি কারো নাম বোঝাতো তাহলে নাউন। তার মানে ভার্বের পরে সবসময় নাউন অথবা প্রোনাউন বসে, না হলে প্রিপোজিশন বসে, কিন্তু প্রিপোজিশনগুলো আমাদের চেনা যেহেতু আমাদের ওইসব নিয়ে অসুবিধা নেই, প্রিপোজিশনটা পরে বসেছে। যাই হোক, তাহলে এই কোশ্চেনটা আমাদের সলভ হয়ে গেল, দেখা মাত্র উত্তর করতে পারলাম। এবং তোমাদের একটা জিনিস বলে দিই, নাউন, অ্যাডভার্ব, এই যে মডেল ভার্ব, মডেল ভার্ব কোনগুলো? উইল, শ্যাল। আমি একটু লিখে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। উইল, শ্যাল, ক্যান, কুড, মে, মাইট, ঠিক আছে, ইত্যাদি, শুড, ইত্যাদি ইত্যাদি হচ্ছে আমাদের মডেল ভার্ব, যেগুলোকে আমরা হেল্পিং ভার্ব বলি, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি। দেখো নেক্সট কোশ্চেন, দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্টেচার, দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড, এইবার তোমাদের একটা কথা বলে দিই, এখানে অফটা প্রিপোজিশন, আমরা আমাদের চেনা শব্দ দিয়ে দেখবো। অফটা প্রিপোজিশন, এটা আমরা সবাই জানি, চেনা শব্দ, প্রিপোজিশনগুলো আমরা চিনি ছোটবেলা থেকে, অফ প্রিপোজিশন। এবার প্রিপোজিশনের পরে কি বসে? বাক্যের অবজেক্ট বসে, আর বাক্যের অবজেক্ট হয় নাউন হয়, না হলে কি হয়? প্রোনাউন হয়। এবার আমাকে কোন শব্দটা বার করতে বলেছে? ইন দিস সেন্টেন্স লাইক হ্যাজ বিন ইউজড অ্যাজ। এবার লাইক শব্দটা কি? এবার অফের পরে কি বসে? নাউন অথবা প্রোনাউন। তাহলে এটা তো প্রোনাউন নয় স্যার, এটা নাউন হতে পারে, ঠিক আছে। আগে একটু দেখে নি, অফ লাইক বিল্ড অ্যান্ড স্টেচার। এবার অ্যান্ড যেখানে যুক্ত হয়েছে না, এটা হচ্ছে আমাদের বাউন্ডারি, এটা হচ্ছে আমাদের বাউন্ডারি। তাহলে যে অফ এবং অ্যান্ড, ঠিক আছে, অ্যান্ড হচ্ছে কনজাংশন, অফ হচ্ছে প্রিপোজিশন, এই দুটোর মাঝখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে লাইক, একটা হচ্ছে বিল্ড। তার মানে যে অফের পরে তো অবশ্যই নাউন বসবে, কিন্তু অফের পরে যদি বা কোনো প্রিপোজিশনের পরে যদি দেখো এরকম পরপর দুটো তিনটে শব্দ আছে, তাহলে একদম শেষ শব্দটা নাউন হবে, একদম শেষ শব্দটা নাউন হবে। যেমন ধরো এইখানে অফ রয়েছে প্রিপোজিশন, অফের পরে দুটো শব্দ রয়েছে, তাহলে কোন শব্দটা নাউন হবে? একদম শেষ শব্দটা। শেষ শব্দ মানে হচ্ছে এই যে অ্যান্ডের আগে, ঠিক আছে, অন্য কোনো প্রিপোজিশনের আগে বা কনজাংশনের আগে বসবে যেটা, সেটা হচ্ছে নাউন। বিলটা হচ্ছে নাউন। তাহলে এখানে লাইকটা কি? লাইকটা কি? নাউনের আগে বসে কি? নাউনের আগে বসে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে হয়ে যাবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ। তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার আপনি তো বললেন প্রশ্ন দেখা মাত্র উত্তর করতে পারবো, এখানে তো একটু টাইম লাগছে। প্রথম তোমরা যেহেতু একটু শেখাচ্ছি, আমি একটু সময় নিচ্ছি, তোমরাও একটু সময় নিয়ে দেখো, এরপর থেকে কিন্তু আমরা প্রশ্ন দেখা মাত্র উত্তর করতে পারবো। তাহলে চলো দেখে নিই নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের জন্য একটা সুখবর আছে। তোমরা দেখতে পাচ্ছ যে আপার প্রাইমারি টেট কিন্তু আমাদের ইতিমধ্যেই লঞ্চ হয়ে গেছে, আর্টস এবং সায়েন্স গ্রুপের আলাদা আলাদা কোর্স। সেখানে তোমরা পেয়ে যাচ্ছ ফ্রি মক টেস্ট, ঠিক আছে, 1 বছরের জন্য ফ্রি মক টেস্ট, কিন্তু ফ্রি, ঠিক আছে। নেক্সট সায়েন্সের জন্য আলাদা ব্যাচ, এছাড়াও কি রয়েছে একটু দেখে নিই।
এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে 5.5.5 এগুলো কি দেখবে 0 to pro লেখা আছে। কেন 0 to pro জানো? এগুলো একদম বেসিক থেকে। তোমার যদি মনে হয় যে আমি নির্দিষ্ট কোনো এক্সামকে টার্গেট না করে একদম সমস্ত এক্সামকে টার্গেট আমার লক্ষ্য, যে কোনো এক্সামই আমার লক্ষ্য, তাহলে একদম বেসিক থেকে শিখতে গেলে, সেটা ইংলিশই হোক বা অন্য কোনো সাবজেক্ট হোক, একদম বেসিক থেকে প্রো লেভেল হতে গেলে, অর্থাৎ 0 থেকে শুরু করে পরীক্ষায় যে টেকনিকগুলো সেগুলো খুব ভালো করে শিখতে গেলে অবশ্যই তোমাদের এই 0 to pro প্রতিটা আলাদা আলাদা সাবজেক্টের আমাদের ব্যাচ রয়েছে। এছাড়াও একটা কম্বো রয়েছে যেখানে তোমরা পেয়ে যাচ্ছ সমস্ত কিছু একসঙ্গে, এবং তোমাদের সুবিধাগুলো একটু দেখিয়ে নিই। এই যে লাইভ ক্লাস পাচ্ছ, 2 বছরের ভ্যালিডিটি, ফ্রি পিডিএফ, ফ্রি মক টেস্ট, প্র্যাকটিস সেট ফ্রি পাচ্ছ, ডাউট সলভিং ক্লাস থাকছে এবং আপডেটেড কন্টেন্ট থাকছে। এগুলো তুমি পাচ্ছ মিনিমাল একটা প্রাইসে। এবার সমস্ত সাবজেক্টে একসঙ্গে প্রো হতে গেলে তোমাকে কম্বোটা নিতে হবে, নিলে তোমাদের সুবিধা, কারণ সমস্ত সাবজেক্ট মিলে যে প্রাইসটা হয় কম্বোর প্রাইস কিন্তু তার তুলনায় অনেকটাই কম। তাই তোমাদের যার যেটা প্রয়োজন সেটা তোমরা নিতে পারো, এবং তোমাদেরকে কিন্তু কল করতে হবে একটাই নাম্বার আমাদের 8961997944। আবার বলছি 8961997944। ঠিক আছে? এছাড়া আমাদের কি কি ব্যাচ লঞ্চ হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। WPSI মেন্স, অর্থাৎ এর সঙ্গে কেপিও তোমরা পেয়ে যাচ্ছ, এবং ক্লার্কশিপ মেন্সও কিন্তু পেয়ে যাচ্ছে এর সঙ্গে। ঠিক আছে? নেক্সট আমরা দেখে নেবো আমাদের কি কোয়েশ্চেন রয়েছে, কারণ তোমাদের এই কোয়েশ্চেনগুলোর টেকনিক জানাও কিন্তু জরুরি, এবং তার সঙ্গে সঙ্গে বেসিক থেকে সমস্ত কিছু শেখাও জরুরি। চলো, বলেছে রেড হট ইজ এ কম্পাউন্ড ওয়ার্ড দ্যাট ইজ ফর্মড বাই, খুব ভালো করে দেখো এইখানে হচ্ছে রেড হট, এই যে রেড মানে হচ্ছে কি লাল, হট মানে হচ্ছে কি গরম, ইজ এ কম্পাউন্ড ওয়ার্ড, কম্পাউন্ড মানে হচ্ছে এক বা একাধিক ওয়ার্ড জুড়ে যখন একটা ওয়ার্ড তৈরি হয় তাকে আমরা কম্পাউন্ড ওয়ার্ড বলি। ঠিক আছে? দেখবে এরকম হাইফন থাকে। ইজ এ কম্পাউন্ড ওয়ার্ড দ্যাট ইজ ফর্মড বাই মানে হচ্ছে তৈরি হয়েছে। তো এই যে রেড হট, এই দুটো শব্দ, মানে যে এই শব্দটা রেড হট, তোমরা রেড এবং হট এর পার্ট অফ স্পিচ জানতে চাইছে, মানে রেড হট মানে কোন কোন পার্ট অফ স্পিচ দিয়ে তৈরি হয়েছে রেড হট শব্দটা। তো আমি এখানে দেখলাম যে রেড মানে কি লাল, আর হট মানে কি গরম। তাহলে এই দুটো কি বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে বলো তো? গরম মানে কি, দেখে মানে আমি কি আন্দাজ করতে পারি? এই শীতকালে গরম মানে একটু গরম গরম চা হবে, চা, তার মানে কি চাটা গরম। তার মানে গরমটা কি কোনো কিছুর একটা, কোনো নাউনের একটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে, নাউন বা প্রোনাউনের বৈশিষ্ট্য বোঝাচ্ছে। ঠিক একই রকম ভাবে আমরা যদি বলি যে লাল হচ্ছে একটা রং, লাল হচ্ছে কারো একটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে। মানে আমরা বলি না যে রেগে লাল হয়ে গেছে বা লজ্জায় লাল হয়ে গেছে, মানে কারোর একটা বৈশিষ্ট্য বোঝাচ্ছি। এই রঙও কিন্তু যে কোনো রং হচ্ছে দুটো হতে পারে। এখানে শুধুমাত্র যে অ্যাডজেক্টিভ হতে পারে, মানে কারোর অবস্থা বোঝাচ্ছে সেটাও হতে পারে, আবার লাল যদি আমরা রঙের নাম ধরি সেটা নাউনও হতে পারে। এবার আমরা অপশান দেখবো, যে যদি কনফিউজড হয়ে যায় তাহলে অপশান দেখবো। নাউন এবং নাউন দিয়ে কি তৈরি হয়েছে? হটটা কি কখনো নাউন হতে পারে? না। হট মানে গরম, গরম কখনো নাউন হতে পারে না। নাউন এবং নাউন নয়। নাউন এবং জেরান্ড, না জেরান্ড কি? জেরান্ড হচ্ছে ক্রিয়াপদের মতো দেখতে, কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হয়। জেরান্ডের শেষে আইএনজি যুক্ত থাকে। এখানে যদি তোমরা আইএনজি যুক্ত কোনো শব্দ দেখতে পাচ্ছ? নেই, অর্থাৎ জেরান্ড বাদ। এখানে অ্যাডজেক্টিভ এবং ভার্ব, হট মানে গরম, গরম এই কথাটা কখনো ভার্ব হতে পারে না, তাহলে এটাও বাদ। তাহলে এইখানে অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডজেক্টিভ হয়ে যাবে কারেক্ট অপশন। কেন স্যার এইখানে রেডটা কেন নাউন না হয়ে অ্যাডজেক্টিভ হলো? কারণ এইখানে রেড হট কাকে বোঝাচ্ছে? এই যে হটটা, রেড হট মানে হচ্ছে লালচে গরম, সেই জন্য এখানে আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ করলাম। তোমরা দেখতেই পাচ্ছ এখানে রেড মানে কিন্তু লালচে, মানে লাল রংটাকে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে না। ঠিক আছে? কোনো রঙের নাম বোঝাচ্ছে না এখানে, সেই হিসেবে এটা ব্যবহৃতই হচ্ছে না, এখানে একটা বৈশিষ্ট্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, দ্য মেকিং অফ দ্য প্ল্যান ইজ ইন হ্যান্ড, হেয়ার মেকিং ইজ এ অ্যান্ড। আচ্ছা, এইখানে বাক্যটা তোমাদের একটু পড়ে দিই আরো ভালো করে। দ্য মেকিং অফ দ্য প্ল্যান ইজ ইন হ্যান্ড, হেয়ার মেকিং ইজ অ্যান। এই মেকিং শব্দটা কি? এখানে বলেছে দ্য মেকিং অফ। আবার এখানে দেখো প্রিপোজিশন, এখানে একটা প্রিপোজিশন, আবার এখানে দেখো আর্টিকেল, আবার এখানে দুটো আমরা বাউন্ডারি সেট করে দিলাম। ঠিক আছে? আমাদের যখনই কোনো পার্টস অফ স্পিচ খুঁজতে দেবে না, আমরা দেখবো প্রিপোজিশন, আর্টিকেল, কনজাংশন এগুলো কোথায় রয়েছে, কারণ এগুলোর দিয়ে আমরা ডিসাইড করতে পারবো। যেমন ধরো এই যে আর্টিকেলের পরে অবশ্যই একটা নাউন বসবে, আর্টিকেলের পরে অবশ্যই একটা নাউন বসে। কি বসে? অবশ্যই একটা নাউন বসে, এবং সেই নাউন বসার বাউন্ডারিটা কোথায়, মানে কিসের আগে নাউনটাকে বসতে হবে? অবশ্যই প্রিপোজিশনের আগে বসতে হবে। তাহলে এখানে আর্টিকেল দা, এইখানে অফ হচ্ছে প্রিপোজিশন, তা আর্টিকেলের পরে অবশ্যই নাউনটা বসতে হবে। তাহলে এইখানে মেকিং হয়ে যাবে একটা নাউন, মেকিং হয়ে যাবে একটা নাউন। কিন্তু এখানে নাউনের শব্দটা দেখো কি রয়েছে, একটু আগে কি বললাম যে আইএনজি, জেরান্ড মানে হচ্ছে আইএনজি,
কেন এটাকে আইএনজি বলে বা কেন এটাকে জেরান্ড বলে? এটা অ্যাকচুয়ালি দেখতে ভার্বের মতো লাস্টে আইএনজি যুক্ত কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হয়, তাহলে এটা হয়ে যাবে আমাদের জেরান্ড। ঠিক আছে, লাস্টে আইএনজি থাকে কিন্তু নাউনের মতো, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে জিরান্ড বা জেরান্ড। ঠিক আছে, তাহলে এখানে জেরান্ড হয়ে যাবে কারেক্ট অপশন, নাউন কিন্তু হবে না। ঠিক আছে, নর্মাল এখানে নাউন নয়, নাউনটা হচ্ছে আইএনজি ফর্মে রয়েছে, মানে দেখতে ভার্বের মতো, আসলে হচ্ছে নাউন, ব্যবহারের দিক থেকে নাউন। তাহলে চলে যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেনে। তোমরা কিন্তু অনেক কিছু নতুন জিনিস শিখতে পারছো, শিখতে শিখতে চলো আমরা দেখে নেবো নেক্সট কোশ্চেন কি রয়েছে। আচ্ছা, দ্যাট ইজ এ ফল্ট দ্যাট উইল রাইট ইটসেলফ। তাহলে দ্য আন্ডারলাইন ওয়ার্ড হ্যাজ বিন ইউজড অ্যাজ অ্যান উইল রাইট ইটসেলফ। এইবার দেখো ইটসেলফ, সেলফ যুক্ত কথা সবসময় হচ্ছে, সেলফ যুক্ত কথা সবসময় হচ্ছে প্রোনাউন। এবার দেখো কোনো নাউন বা প্রোনাউন দিয়ে যদি বাক্যটা একদম শেষ হয়ে যায়, এই নাউন বা প্রোনাউন দিয়ে বাক্যটা যদি একদম শেষ হয়ে যায়, তার মানে ধরে নিতে হবে সেটাই হচ্ছে বাক্যের অবজেক্ট। ঠিক আছে, নাউন বা প্রোনাউন অবজেক্ট হতে গেলে, অবজেক্ট মানে হচ্ছে যার উপরে কাজটা হচ্ছে, মানে এটা দিয়ে বাক্যটা শেষ হয়ে গেছে, এটা হচ্ছে অবজেক্ট। আর অবজেক্ট সাধারণত কোনো ক্রিয়াপদের পরে বসে অথবা কোনো প্রিপোজিশনের পরে বসে। তাহলে এইখানে কি আমি দেখতে পাচ্ছি উইল, উইলটা হচ্ছে হেল্পিং ভার্ব। একটু আগে তোমাদের বললাম যে মডেল ভার্ব উইল শ্যাল, তো উইলের পরে যে হেল্পিং ভার্বের পরে অবশ্যই একটা মেইন ভার্ব বসবে, মেইন ভার্ব বসবে। তাহলে এইখানে রাইটটা কি হবে? রাইটটা হবে আমার মতে অপশন বি ভার্ব, রাইটটা হয়ে যাবে আমার মতে অপশন বি ভার্ব, আমার মতে নয় একদম সঠিকভাবে এটা অপশন বি ভার্ব হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিচ্ছি, বলেছে দ্য কনক্লুশনস দ্যাট দে কেম টু আর হাইলি কোয়েশ্চেনেবল। দেখো আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, একদম সোজা ট্রিক, যদি কোনো শব্দের শেষে দেখো এবেল রয়েছে অথবা এবেল শব্দটা আলাদা করে রয়েছে, এবেল মানে কি সক্ষম, মানে যে করতে পারে কোনো কিছু, কোনো কাজ করতে পারে, সক্ষম, অর্থাৎ কারো বৈশিষ্ট্য বোঝাচ্ছে। তাহলে যদি কোনো দেখো এবেল রয়েছে কোনো শব্দের শেষে, সেটা চোখ বুঝে হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ, সেটা চোখ বুঝে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কিন্তু তোমাদের মাথায় প্রশ্ন আসবে, স্যার আপনি তো বলেছিলেন যে কোনো বাক্য যদি মানে শেষ হয় সাধারণত নাউন বা প্রোনাউন দিয়ে, কারণ সেটা অবজেক্ট। তো এইখানে দেখো, এইখানে কেন অ্যাডজেক্টিভ দিয়ে শেষ হলো বাক্যটা? কারণ এখানে বাক্যে দেখো কোনো কাজই হচ্ছে না, এখানে বাক্যে দ্য কনক্লুশনস দ্যাট দে কেম টু আর হাইলি কোয়েশ্চেনেবল। এখানে দেখো এই যে কোয়েশ্চেনেবলের আগে মেন ভার্বটা কি আছে, কোয়েশ্চেনের আগে মেন ভার্বটা কি আছে? আর, আর মানে এখানে কোনো হওয়া বোঝাচ্ছে, কোনো কাজ করা বোঝাচ্ছে না, সেই জন্য এখানে অ্যাডজেক্টিভ দিয়ে শেষ হতে পেরেছে বাক্যটা। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যদি কোনো শব্দের শেষে দেখো এবেল রয়েছে, সেটা চোখ বুঝে অ্যাডজেক্টিভ। নেক্সট, দিস ইয়ার মার্কস দ্য কুইন সেন্টেনারি। দেখো এইখানে দায়ের পরে এবং অফ, একটু আগে আমরা এই ধরনের প্রশ্ন দেখেছি যে প্রিপোজিশন একটা রয়েছে এবং একটা আর্টিকেল রয়েছে। তা আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যদি একটাই শব্দ থাকে, আর্টিকেল, কোনো আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যদি একটাই শব্দ থাকে, তাহলে সেই শব্দটা কি হবে তোমাদের একটু আগেই দেখালাম। ঠিক আছে, এই যে দ্য মেকিং এর শব্দটা, দ্য মেকিং, ঠিক আছে, দ্য মেকিং, এই যে দ্য মেকিং। যাই হোক, তাহলে ওইখানে কি বলেছিলাম যে কোনো আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যে শব্দটা বসে সেটা কি হয়। দেখো এইখানে তোমাদের একটা ছোট্ট হিন্ট দিই যাতে তোমরা ভুল না করো। এখানে দেখো জেরান্ড কিন্তু অপশানে নেই। কেন অপশানে নেই? কারণ এই শব্দটার শেষে কিন্তু আইএনজি যুক্ত নেই। কিন্তু কি হয়, একটা আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যদি একটাই শব্দ থাকে তাহলে সেটা কি হয় তোমাদেরকে বলে দিয়েছি। এই উত্তরটা আমি করব না, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কোয়েশ্চেন বলে দিয়েছে, আই স্টিল চেরিশ দ্য মেমোরিজ অফ দোজ ফার অফ ডেজ, অফ দোজ ফার অফ ডেজ। এবার দেখো অফ প্রিপোজিশন, এবার প্রিপোজিশনের পরে তিনটে শব্দ আছে, তিনটে শব্দ হয়ে বাক্যটা শেষ হয়ে গেছে। এবার প্রিপোজিশনের পরে সাধারণত কি বসে? বাক্যের অবজেক্ট বসে, হয় সেটা নাউন হয় নাহলে প্রোনাউন হয়। এবার এখানে দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে দোজ ফার অফ ডেজ, তিনটে শব্দ রয়েছে। তো অফের পরে হয় নাউন হয় নাহলে প্রোনাউন হয়, তাহলে অফের পরে অবশ্যই মানে প্রিপোজিশনের পরে অবশ্যই একটা নাউন বসতে হবে। কিন্তু এখানেও একটাই, এখানে কোনটা নাউন সেটা বুঝবো কেমন করে? সবসময় জানবে যে কোনো প্রিপোজিশনের পরে বা ভার্বের পরে, প্রিপোজিশনের পরে ধরে নিচ্ছি আমরা এখানে, বা আর্টিকেলের পরে, আর্টিকেলের পরে বা প্রিপোজিশনের পরে যদি এরকম দেখো যে নাউন খুঁজতে হচ্ছে বা পরপর তিনটে চারটে শব্দ রয়েছে, তার মধ্যে কোনটা নাউন বুঝবো, তাহলে সবসময় শেষেরটা নাউন হবে, একদম শেষ শব্দটা নাউন হবে। ঠিক আছে, কোনো বাক্যের যে বাক্যে কাজ করা বোঝাচ্ছে, যেমন এখানে বলেছে আই স্টিল চেরিশ, চেরিশ মানে হচ্ছে মনে করা, সেই বাক্যে সাধারণত শেষ হয় কি দিয়ে? সেই বাক্য সাধারণত শেষ হয় নাউন অথবা প্রোনাউন দিয়ে। তাহলে এখানে শেষ হয়েছে বাক্যটা ডেইজ, দেখো এস যুক্ত রয়েছে, তার মানে এটা অবশ্যই নাউন। এবার নাউনের আগে যেহেতু ফার অফ কথাটা রয়েছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের কি? নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ, একদম অ্যাডজেক্টিভ হয়ে যাবে কারেক্ট অপশন। তো সবসময় যদি প্রিপোজিশনের পরে দেখো প্রিপোজিশন বসে তারপরে তিন চারটে শব্দ বসে বাক্যটা শেষ হয়ে গেছে, তার মানে শেষ শব্দটা হচ্ছে নাউন আমাদের, নাউন অথবা প্রোনাউন।
প্রোনাউন হলে একটাই শব্দ হয়ে যাবে, একটাই শব্দ হয়ে শেষ হয়ে যাবে। আর নাউন হলে তার আগে হয়তো অ্যাডজেক্টিভ বসতে পারে, এখানে যেমন এটা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসেছে। তার মানে এটাই হলো আমাদের টেকনিক, ট্রিক বা টেকনিক। আই ডোন্ট থিঙ্ক আই উইল কাম অন স্যাটারডে, আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু, বিসাইডস আই ডোন্ট রিয়েলি লাইক পার্টি। এবার বিসাইডসটা সাধারণত প্রিপোজিশন হয়, বিসাইডস সাধারণত প্রিপোজিশন হয়, কিন্তু এখানে তো প্রিপোজিশন হবে না। কেন হবে না? প্রিপোজিশনের পরে সাধারণত কোনো নাউন বসে অথবা প্রোনাউন বসে, তারপরে প্রিপোজিশনটা শেষ হয়ে যায়। প্রিপোজিশনের পরে এরকম গোটা একটা বাক্য বসে না। কেন? কারণ প্রিপোজিশনের পরে সবসময় আমরা কি দেখলাম, যে অবজেক্ট বসে, তো অবজেক্ট নাউন বা প্রোনাউন হয়। তাহলে প্রিপোজিশনের পরে কিন্তু একটা নাউন বা প্রোনাউন বসে বাক্যটা শেষ হয়ে যায়, এত বড় বাক্য থাকে না। তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে না, অ্যাডজেক্টিভ দিয়ে বাক্যটা শুরু হয় না। অ্যাডভার্ব কনজাংশন তো হবে না, কারণ কনজাংশন দুটো জিনিসকে জোড়ে। এখানে কিন্তু বাক্যটা এইখানে শেষ হয়ে গেছে, ফুল স্টপ, এখানে কিন্তু জুড়ছে না। তাহলে কনজাংশন হবে না, অ্যাডজেক্টিভ হবে না, প্রিপোজিশন হবে না, একটাই হবে অ্যাডভার্ব। কেন? একমাত্র অ্যাডভার্বই আছে যেটা বাক্যের শুরুতে কমা দিয়ে বসতে পারে এবং গোটা বাক্যটার যে মেন কাজটা সেটা বোঝাতে পারে। যেমন বিসাইডস আই ডোন্ট রিয়েলি লাইক পার্টিস, মানে এর পাশাপাশি, বিসাইডস মানে হচ্ছে এর পাশাপাশিও আমি পার্টি পছন্দ করি না, বা এছাড়াও আরও যদি কারণ বলতে হয় তাহলে আমি পার্টি পছন্দ করি না, এটা এখানে বলতে চেয়েছে। ঠিক আছে, তার মানে অ্যাডজেক্টিভ দিয়ে এরকম কমা দিয়ে বাক্য শুরু হবে না, কনজাংশন দুটো বাক্যকে জোড়ে, কিন্তু এখানে একটাই বাক্য রয়েছে। আর প্রিপোজিশন হবে না, কারণ প্রিপোজিশনের পরে শুধুমাত্র একটাই নাউন বা প্রোনাউন বসে বাক্যটা শেষ হয়ে যায়। নেক্সট, দ্য বটম লাইন ইজ, এইখানে দেখো ভার্ব বসেছে, সিম্পল দেখো ভার্ব বসেছে, ইজ হচ্ছে ভার্ব আর এখানে হচ্ছে আর্টিকেল। তাহলে মেন বাক্যের গঠন কি? বাক্য শুরু হয় সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এই হচ্ছে মেন বাক্যের গঠন। এবার সেটা যদি আমি ধরি বাক্যের সাবজেক্ট হয়, হয় নাউন নালে প্রোনাউন, বাক্যটা শুরু হয় নাউন অথবা প্রোনাউন দিয়ে, তাহলে এইখানে ডায়ের পরে নিশ্চয়ই একটা নাউন বসতে হবে, কারণ আর্টিকেলের পরে সবসময় একটা নাউন বসে। আবার এখানে ভার্ব বসে গেছে, তার মানে এখানে ভার্ব শুরু হয়ে গেছে, তার এর আগেই সাবজেক্টটাকে বসতে হবে। তার মানে এখানে বটম লাইনটা কি বুঝতেই পারছো? হ্যাঁ, বটম লাইন হচ্ছে আমাদের নাউন, বটম লাইন হচ্ছে আমাদের নাউন। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এইটা কিন্তু এই জিনিসগুলো শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। নেক্সট, ট্রাই টু নক দ্যাট ভাস ওভার। এবার এখানে তোমরা বলবে স্যার ওভার তো প্রিপোজিশন, যেই বসাবে না অমনি ভুল হয়ে যাবে, যেই বসাবে অমনি ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? আমি বললাম কি একটু আগে যে প্রিপোজিশনের পরে অবশ্যই একটা নাউন বা প্রোনাউন বসবে, না হলে সেটা প্রিপোজিশন নয়। মানে এখানে শেষ শব্দটা বলেছে ওভার, তাহলে কি স্যার এটা নাউন হবে? প্রোনাউন হবে? দেখো নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভে নেই, সরি আমাদের কি বলে অপশানেই নেই। ঠিক আছে, তাহলে এইখানে কি স্যার এটা অ্যাডজেক্টিভ হতে পারে? অ্যাডজেক্টিভ দিয়েও তো বাক্য শেষ হয়, কিন্তু এইখানে ট্রাই টু, এখানে প্রথমেই বলেছে ট্রাই টু, মানে ট্রাই মানে ক্রিয়াপদ দিয়ে বাক্য শুরু হয়েছে, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, মানে হচ্ছে আদেশ বা অনুরোধ করছে, ভার্ব দিয়ে হয়েছে। ট্রাই টু নক দ্যাট ভাস ওভার, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ দিয়ে শেষ হবে না, কারণ বাক্যের মধ্যে দেখো কোথাও অ্যাম ইজ আর বা ওয়াজ ওয়ার নেই, বি ভার্ব নেই ওখানে। ঠিক আছে, তার মানে এখানে কাজ হচ্ছে। ট্রাই টু মানে ট্রাই করতে বলেছে, নক দ্যাট ভাস ওভার মানে নক করে ধাক্কা মেরে ফেলতে বলছে। এখানে কি হবে? প্রিপোজিশন তো হবে না। কনজাংশন কি করে? দুটো বাক্যকে জোড়ে, কিন্তু এইখানে একটাই বাক্য রয়েছে, কনজাংশন হবে না। এখানে অ্যাডজেক্টিভ হবে না, তাহলে একটাই যিনি অপোজিট মানে অপশন রয়ে গেল অ্যাডভার্ব, একটাই অপশন রয়ে গেল অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? কারণ এইখানে দেখো ট্রাই টু নক দ্যাট ভাস ওভার, মানে চেষ্টা করো ভাসটাকে উল্টে ফেলে দিতে, বা উল্টে দিতে, ফেলে ধাক্কা মেরে উল্টে দিতে। তার মানে এখানে ওভারটা এই যে নক, ধাক্কা মেরে কিরকম ভাবে ধাক্কা মারতে হবে? ধাক্কা মেরে কি করতে হবে? উল্টে দিতে হবে, মানে এমন ভাবে ধাক্কা মারতে হবে যাতে উল্টে যায়। এখানে ওভার কথাটা কিন্তু নকটাকেই বোঝাচ্ছে বিশেষ করে। নেক্সট কোয়েশ্চেন বলেছে দেখো, মাই প্যারেন্টস লেন্ট মি দ্য মানি, এখানে ফুল স্টপ, আদারওয়াইজ আই কুড নট হ্যাভ অ্যাফোর্ডেড দ্য ট্রিপ। এখানে কি হবে? অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হবে, কনজাংশন হবে, পার্টিসিপল হবে। পার্টিসিপল মানে হচ্ছে এটার শেষে ইডি যুক্ত থাকবে, ইডি যুক্ত থাকবে। ঠিক আছে, ইডি যুক্ত থাকবে, লাস্টে ইডি যুক্ত থাকবে। ঠিক আছে, পার্টিসিপল ফর্ম। তাই এইখানে কি হবে? মাই প্যারেন্টস লেন্ট মি দ্য মানি আদারওয়াইজ আই কুড নট হ্যাভ অ্যাফোর্ডেড দ্য ট্রিপ। তাই এখানে কোনটা কারেক্ট অপশন হয়ে যাবে আমাদের? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন, পার্টিসিপল। এই সেম আরেকটা প্রশ্ন একটু আগে তোমাদের করেছি, তাই আমি এই উত্তরটা আর তোমাদেরকে ডিটেলসে বলছি না, তোমরা কমেন্ট সেকশনে আমাকে উত্তরটা জানাবে। নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি, বলেছে শি রোট অ্যান অ্যাঙ্গুইশড লেটার ফ্রম হার প্রিজন সেল, অ্যান আর্টিকেল। আর্টিকেল দেখলাম, আর্টিকেলের পরে অবশ্যই নাউন বসাতে হবে। এখানে ফর্ম, প্রিপোজিশন, এই যে বাউন্ডারি, আর্টিকেলের প্রিপোজিশন দিয়ে আমরা বাউন্ডারিটা তৈরি করে দিলাম। এবার আর্টিকেলের পরে নাউন অবশ্যই বসবে, কিন্তু আর্টিকেলের পরে দুটো শব্দ আছে, কি বলেছি কি জানি আমরা? অ্যাঙ্গুইশড লেটার, অ্যাঙ্গুইশড লেটার, অ্যাঙ্গুইশড লেটার। তার মানে কি আর্টিকেলের পরে দুটো শব্দ আছে এখানে। আমি কি বলেছি?
এখানে আমি ফ্রম মানে হচ্ছে প্রিপোজিশনটা আমার বাউন্ডারি, তার মানে কি আর্টিকেলের পরে যদি পরপর এরকম দুটো তিনটে শব্দ থাকে তাহলে আমরা শেষ শব্দটাকে সবসময় নাউন হিসেবে দেখব, শেষ শব্দটা অর্থাৎ লেটার কথাটা হচ্ছে এখানে নাউন, লেটার কথাটা হচ্ছে এখানে নাউন। তাহলে এখানে অ্যাঙ্গুইশটা কি হবে, অ্যাঙ্গুইশড একদম নাউনের আগে অ্যাডজেক্টিভ। এখানে আমি তোমাদেরকে একটু আগে বললাম যে পার্টিসিপলটা কি হবে, পার্টিসিপলটা দেখো বলেছিলাম যে ইডি যুক্ত একটা শব্দ এবং অ্যাডজেক্টিভ হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেটাকেই বলি হচ্ছে আমরা পার্টিসিপল। অ্যাকচুয়ালি এটা পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল। তাহলে যেটা একটু আগে তোমাদেরকে বলেছিলাম সেটা এখানে কিন্তু হয়ে গেল, লাস্টে ইডি যুক্ত থাকবে শব্দ এবং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে কারণ নাউনের আগে বসেছে। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন, অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, দেয়ার ইজ এ ভিজিটার ফর ইউ, এটা আর বলার অপেক্ষা রাখে না, এটা টাইম ওয়েস্ট করছি না। এটা কি হবে, রিলেটিভ রিলেশন প্রোনাউন, রিলেশন প্রোনাউন, রিলেশন প্রোনাউন বলে অ্যাকচুয়ালি কিছু হয় না। ডেফিনিট আর্টিকেল তো দা হয়, দা নির্দিষ্ট করে বোঝানো। ইনডেফিনিট আর্টিকেল একদম এটা হবে ইনডেফিনিট আর্টিকেল, সবাই জানো এটা আর্টিকেল এ অ্যান্ড দি আর্টিকেল আমরা সবাই জানি, ছোটবেলা থেকে জানি। এবং ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা এবং ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং অ্যান, কারণ দা হচ্ছে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায়। তাহলে থ্যাংক ইউ, আজকে ক্লাস এখানেই শেষ করলাম। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি করে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং কমেন্ট সেকশনে আমাকে জানাও যে এই টাইপের আর কি কি ক্লাস তোমরা পেতে চাইছো। তাহলে চলো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের প্রিয় চ্যানেল ইউ স্টাডি WB অল এক্সামসকে। সবাইকে আরও একবার টাটা, গুড বাই, টেক কেয়ার এবং জয় হিন্দ।